আগে দেখি যে প্রিভিয়াস ইয়ারগুলিতে আমাদের সরল মুনাফাতে কেমন কোশ্চেন আসছে। 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে গড়ে কত মুনাফা পাওয়া যাবে? তার মানে মুনাফা বার করতে বলছে 37 বিসিএস এ। 38 বিসিএস এ মুনাফার হার বের করতে বলছে। একটা অঙ্ক আসছে 39 বিসিএস এ এখানে সরল আর চক্র মুনাফার একটা পার্থক্য বের করতে বলছে, মানে মুনাফায় বের করতে বলছে। তোমার সরল আর চক্র মুনাফা বের করতে বলছে, ডিফারেন্স বের করতে হবে পরে। 40 বিসিএস এর সময় বের করতে বলছে, কত বছরে সুদে আসলে এত টাকা হবে, সময় বের করতে বলছে। 43 বিসিএস এ এসে আমরা দেখছি যে এখানে 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যৌগিক মুনাফা যদি অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা 43 অনেকে তোমরা এখানে আসো, আমি কিন্তু সেম টেবল কিন্তু করাইছি। ষান্মাসিক মুনাফা হইলে কি হয়, তাই না? এখানে যৌগিক মুনাফা অর্ধ বছর মানে হচ্ছে 6 মাস পর পর তোমার প্রফিট পাই। হ্যাঁ, সো এই টাইপের ম্যাথ আমরা কিন্তু সলভ করাইছি। তো আমরা বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি তোমার 45 এর পর থেকে আমাদের মোটামুটি মুনাফা হার, হ্যাঁ, সময়, এই টাইপের অঙ্ক আসতেছে। এবং আমরা দেখলাম 43-এ কিন্তু আমাদের যৌগিক মুনাফার অঙ্ক আসছে এবং 39-এও আমাদের একটা যৌগিক মুনাফার অঙ্ক আসছে। ইউজুয়ালি তোমার বিসিএস খুব কমপ্লিকেটেড যৌগিক মুনাফা কখনো আসে না। যৌগিক মুনাফার অঙ্ক খুবই প্রিয় হচ্ছে ব্যাংকে, যেহেতু ব্যাংক পুরো ব্যবস্থাটাই তোমার হচ্ছে যে সুদ ভিত্তিক সিস্টেমের উপরে প্রতিষ্ঠিত। সো তোমার এই সুদ কষাটা ব্যাংকের জন্য হচ্ছে মানে এটা বাইবেল, তোমার একদম সুদ কষা সবকিছু পুরো পাটিগণিত জিনিসটাই ব্যাংকের জন্য বাইবেল। পাটিগণিত তোমার শতকরা, তারপর তোমার সুদ কষা, এরপরে তোমার লাভ ক্ষতি, হ্যাঁ, অনুপাত, ঐকিক নিয়ম, এগুলো ব্যাংকের জন্য একদম বাইবেল। একদম তোমার প্রতি হিসাব তোমাকে সূক্ষ্মভাবে জানতে হবে, বোধ ব্যাংক রিলিফ ব্যাংক রিটার্ন দুটার জন্য, বিসিএস এর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো আগে আমরা একটু সূত্রগুলো একটু পড়ে আসি। সূত্রগুলো পড়ার আগে তো চলো আমরা আগে আমাদের সবার নিজেদের গল্প থেকে সূত্রগুলো আগে জানি। তো ব্যাংকে ধরো 5,000 টাকা রাখা হলো, হ্যাঁ, সুদের হার 10%, হ্যাঁ, 3 বছরের জন্য রাখা হলো। সুদ কত? আজকের ক্লাসে আমরা হচ্ছে সুদ এবং মুনাফা দুটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। যদিও সুদ আর মুনাফার মধ্যে কিছুটা পার্থক্য আছে। মুনাফা হচ্ছে ইসলামী ব্যবসায়িক সিস্টেমে যেটা হচ্ছে যে সুদ না সরাসরি, সেটা ব্যবসা থেকে যে প্রফিট পাওয়া যায়। তো আমরা আশা করি এখানে বুঝতে অসুবিধা হবে না। সুদ আর মুনাফা আমরা দুটা সিমিলার তোমার হিসাব নিকাশে আমরা ইউজ করব, যদিও দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন 5,000 টাকা যদি আমরা রাখি ব্যাংকে, ব্যাংক আমাকে বললো যে ঠিক আছে আপনি রাখেন, আপনার 10% করে আপনাকে ইয়ে দিব, লাভ দিব, সুদ দিব। তার মানে আসলে কি? মানে ব্যাংক আমাকে বলতেছে যে আপনি যদি আমাদের এখানে 100 টাকা রাখেন এবং 1 বছর যদি রাখেন তাহলে আপনাকে আমরা 10 টাকা সুদ দিব। তো সুদের হার 10% শব্দের অর্থ হচ্ছে আপনি যদি 100 টাকা আমাদের এখানে রাখেন তাহলে আমরা আপনাকে 1 বছর পরে 10 টাকা আপনাকে আমরা এক্সট্রা করে দিব। তা আমরা এখানে একটা হিসাব নিকাশ করি যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে তাহলে 100 ভাগের 10 টাকা, আর 5,000 টাকার 3 বছরের সুদ হচ্ছে 100 ভাগের 10, 5,000 ইন্টু 3। হ্যাঁ, আমরা সবগুলো গুণ করে দিলাম, তাহলে আমাদের টোটাল যে সুদটা চলে আসে। অলরেডি তোমরা অনেকে বের করে ফেলছো, এটা 1500। হ্যাঁ, তাহলে আমরা এই যে ঐকিক নিয়মটা যে করলাম, আমরা 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, 1 টাকার 1 বছরের 5,000 টাকা 3 বছরের, এখান থেকে ফাইনালি একটা সুদের পরিমাণটা বললাম কি? সুদের পরিমাণ বললাম 10 ইন্টু 5,000 ইন্টু 3 ভাগ 100। তাহলে সুদ বের করতে আমরা কি কি জিনিস লাগলো? সুদ বের করতে হার লাগছে, হারটা দেয়া আছে, হ্যাঁ, 10% হার দেয়া আছে, 10 হলো হার, 5,000 হচ্ছে আসল যেটা ব্যাংকে রাখা হয়েছে, আর 3 হচ্ছে সময়। তার মানে হচ্ছে আমরা আসল, সময়, হার এই তিনটার গুণ করে 100 দ্বারা ভাগ করলে আমরা সেখানে সুদের পরিমাণটা পেয়ে যাব। এই একটা সূত্র যদি বুঝতে পারি তুমি বাকি সব সূত্র বুঝবা। এই একটা সূত্র কারা কারা বুঝতে পারছো? সুদ ইকুয়াল টু হার ইন্টু আসল ইন্টু সময় ভাগ 100। তো এই সূত্রটা কারা কারা বুঝতে পারছো বলো? না বুঝতে পারলে বলো। ওকে, তো বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা এটাকে একটু কোনাকুনি গুণ করি আমরা। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি? কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি হার ইন্টু আসল ইন্টু সময় ইকুয়াল টু সুদ ইন্টু 100। কোনাকুনি গুণ করলাম, তাহলে কোনাকুনি গুণ করলে পাচ্ছি আমরা হার ইন্টু আসল ইন্টু সময় ইকুয়াল টু সুদ ইন্টু 100। এই যে কোনাকুনি গুণ করলাম, এই যে এই তিনটার গুণফল হচ্ছে কি? এই কোনাকুনি গুণ করছি আমরা। সো এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, আমরা এখান থেকে আরো অনেকগুলো সূত্র আমরা পেয়ে যাব।
তাহলে আমার এখানে কি কি বের করতে বলতে পারে? আমার এখানে হার বের করার কথা বলতে পারে, আসল বের করতে বলতে পারে, সময় বের করতে বলতে পারে, সুদ বের করতে বলতে পারে। তাহলে এই চারটা জিনিস আমরা এখানের মধ্যে, চারটা জিনিস আছে, 1 2 3 4, যে কোনো তিনটা যদি দেওয়া থাকে অন্যটা আমরা ইজিলি এই সূত্র থেকে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো, হার ইন্টু আসল ইন্টু সময় ইকুয়াল টু সুদ ইন্টু 100। তাহলে এখন এখানে আমি যদি বের করতে চাচ্ছি, যে হার বের করতে চাচ্ছি, হার, হার ইকুয়াল টু কি হবে, এই সুদ ইন্টু 100 কে এই আসল ইন্টু সময় ধরে কি হয়ে যাবে, এটা নিচে চলে যাবে, তাই না? আমরা যদি লিখি, ধরো তো আমরা যদি যখন লিখি যে 8x সমান 16, তখন x সমান আমরা কি বলি, x সমান হচ্ছে আমাদের 16 এই যে ভাগ 8, তাই না? তাহলে এই যে আসলে সময় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের হার ইন্টু আসল ইন্টু সময় সমান যদি সুদ ইন্টু 100 হয়, তাহলে আমাদের হার সমান হবে সুদ ইন্টু 100 ভাগ আসল ইন্টু সময়। আবার আসল বের করতে চাইলে উপরে সুদ ইন্টু 100, এই হার আর সময় কি কই চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে হার আর সময় নিচে চলে গেল। আবার আমরা যদি সময় বের করতে চাই, সুদ ইন্টু 100 উপরে থাকবে, হার আর আসল নিচে চলে যাবে। তাহলে আমাদের সময় বের করতে চাইলে সুদ ইন্টু 100 উপরে থাকবে আর আসল ইন্টু হার নিচে চলে আসবে। তো আমরা যদি ভুলেও যদি যাই, ধরো আমরা সূত্র ভুলে গেলাম, হ্যাঁ, তাহলে আমার এখানের মধ্যে কি কি আসবে? তো আমি আগে দেখি কি কি জিনিস আছে। আসল আছে, হার আছে, সুদ আছে এবং সময় আছে, হ্যাঁ। সো আমাকে যদি বের করতে বললো, প্রথম সুদ, সুদ ইকুয়াল টু আমরা জানি, সুদ ইকুয়াল টু হচ্ছে বাকি তিনটার গুণফল, আসল, হার, সময়, তিনটার গুণফল ভাগ 100। ওকে, সুদ ছাড়া আমরা অন্য যে কোনো কিছু যদি বের করতে বলে, বাস্তব আই ইকুয়াল টু পিএনআর, আমি ইকুয়াল টু আই, হ্যাঁ ইকুয়াল টু পিএনআর সূত্র হবে, বাই আমি আই ইকুয়াল টু পিএনআর বাই জাতীয় কোনো কিছুই আমি এখানে আনবো না, এক্স ম্যাক্স কোনো কিছু আমি এখানে আনবো না। কেন আনবো না? কারণ আমি সূত্রগুলো মাথার মধ্যে রাখবো, এগুলো, হ্যাঁ, আমি মাথার মধ্যে রেখে রেখে আমি আমি সূত্র থাকবে মাথায়, অঙ্ক করবো খাতায়। আমি আই ইকুয়াল টু পিএনআর বা কোনো এক্স ম্যাক্স কোনো কিছু আমি এখানের মধ্যে রাখতেছি না। তাহলে আমাকে যদি বের করতে বলে যে হার কত, হার কত, যদি হার বের করতে বলে, তাহলে আমরা জানি হার ইকুয়াল টু কি হবে, হার ইকুয়াল টু হবে আমাদের এই সুদ আর 100 উপরে সবসময় সবগুলোর মধ্যে কি সুদ আর 100 হবে, তাই না? বাকি আর কি কি আছে, আর আসল আছে আর সময় আছে। সো আমাদের আসল আর সময় আছে। আমাকে বের করতে বলে সময় বের করো, তাহলে আমরা জানি সময় বের করতে উপরে কিন্তু সুদ ইন্টু 100, উপরে হচ্ছে আমাদের সুদ ইন্টু 100, হ্যাঁ, নিচে হচ্ছে আমাদের, নিচে হচ্ছে, তাহলে বাকি দুইটা, বাকি কি আছে, বাকি আছে আমাদের আসল এবং হার। তাহলে নিচে হবে আমাদের আসল ইন্টু হার। তা আমাকে যদি বের করতে বলে এখানের মধ্যে হার বের করতে বললে যথারীতি উপরে শুধু 100, নিচে বাকি দুটো আমরা আমরা হচ্ছে যে বসা দিব। জয়শ্রী রয় আই উইল পিএনআর ভুলে গেছে, ওকে, আমি মনে রাখতে চাই না, কারণ আমার সেই সূত্র কোনো কিছুই আমার এখানে ইউজ করবো না, আমি আই উইল পিএনআর কোনো কিছু ইউজ করবো না আমরা এখানে। আমরা কমপ্লিটলি আমরা হচ্ছে যে প্রশ্ন করবো আর হিসাব করবো, প্রশ্ন করবো হিসাব করবো। তাহলে আমি যেটা বলছি তোমাদের এখানের মধ্যে, আমাদের প্রিলির জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তুমি প্রপারলি হিসাবটা তুমি দ্রুত করতে পারো কিনা। তাহলে সূত্রটা মাথায় থাকবে, খাতায় লেখার কোনো দরকার নাই, সূত্র থাকবে কোথায়, মাথায়। খাতার মধ্যে কোনো সূত্র মূত্র লেখার কোনো প্রয়োজন নাই, এত টাইম নাই তোমার। তাহলে তুমি কোশ্চেনটা পড়লা, 6% হারে 2 বছরে 10,000 টাকার উপর সুদ কত হবে। যখন সুদ বের করতে বলছে, তো মাথার মধ্যে কিন্তু সূত্র আছে, কি সূত্র আছে, তাহলে তুমি একটা আঁক দিলা, একটা আঁক দিলা, মাথার মধ্যে সূত্র আছে যে আসল, হার, সময় তিনটার গুণ করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। তা খাতায় তুমি শুধু এতটুকু লিখবা, শুধু এই হিসাবটা, এতটুকু হিসাব তুমি শুধু খাতা লিখবা, লিখে হিসাব কিতাব করে তোমার যা রেজাল্ট হয় তুমি তা বের করবে। তাহলে যত রকম মুনাফা তোমাকে বের করতে বলুক না কেন, তোমার মাথার মধ্যে কিন্তু একটা সূত্র আছে, যেটা শুধু খাতা লেখার কোনো প্রয়োজন নাই। তুমি খাতার মধ্যে শুধু টাক দিয়ে তুমি তিনটার গুণফল ভাগ 100 করে দিলে তোমার সুদ বা মুনাফাটা তোমার বের হয়ে যাবে। এখানে আমাকে বললো যে 60 টাকা হলে 650 টাকা 6 বছরের সুদ কত। যখনই বলছে আমাকে সুদ কত, তখনই আমি একটা আঁক দিলাম, আমি জানি যে সুদ মানে হচ্ছে আমার আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ভাগ 100। এতটুকু আমি খাতায় লিখবো, এতটুকু আমি খাতা লিখবো, খাতার মধ্যে আমি আর কোনো সূত্র কিছু আই ইকুয়াল টু পিএনআর কোনো কিছু আমি লিখবো না, আমি আসল হার কোনো কিছু লিখবো না, এত লেখার আমার টাইম নাই। এখন আমি জাস্ট কাটাকাটি করে আমার হিসাব নিকাশ যেটা হবে আমি সেটা হিসাবটা আমি ওখানের মধ্যে গোলাঘট করে দিব, আমার অপশনের মধ্যে যেটা থাকে। তো এখন কত হচ্ছে এখানে, আমরা যদি 1 0 1 0 কাটলাম, তারপরে 5 দিয়ে কাটলে এখানে 2, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 13, আর 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3। হ্যাঁ, সো 3 সাথে 21, 21 আর 13 গুণ করলে কত,
210, 63, 273। আচ্ছা, অনেকে বলে যে ভাইয়া আমরা হচ্ছে যে দ্রুত হিসাব নিকাশ আমরা কেমনে করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি কম্পিউটারে টাইপ করা, মানে টাইপ করা অবস্থায় কেউ মানে বা টাইপ শিখা অবস্থা দেখছো কিনা, বা টাইপ শেখার সময় কি হয়, প্রথমে কি করা হয়, স্লো নাকি ফাস্ট? এই যে টাইপ করে যে লোকজন টাইপটা করতে প্রথম কি অবস্থা হয়, খুবই স্লো, তাই না? স্লো, ASDF। তোমরা যখন ফোনে তুমি যখন ধরো প্রথম আগে আমরা যে ফোনগুলো আগে ইউজ করতাম সেগুলো ছিল তোমার ইয়ারফোন, ওই যে যেটা ছিল এটার মধ্যে ABC, হ্যাঁ, DEF, একটার মধ্যে তিনটা করে, তাই না? একটার মধ্যে তিনটা করে, টিং 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 এ, তাই না? সিলেক্টে 3 বা 4 তো এই বাটন ফোন যেগুলো ছিল, হ্যাঁ, বাটন ফোন। তো বাটন ফোন যখন আমার এখনো মনে আছে তোমার 2004 সালে, তখন আমার আব্বা আমাদের জন্য একটা তোমার পাঠায়, একটা বাটন ফোন পাঠাইছে, নোকিয়া 3310। হ্যাঁ, ওইটার সুবিধা ছিল, ওইটা তোমার আমরা ওই যে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যেত। ধরো আমি তো ফোন আছেই, মারামারি লাগলে মাথার মধ্যে মারে দিলে ধরো মারা যাবে, এরকম অবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা খুব উন্নত ছিল আর কি, মাথার মধ্যে মারা দিলে শেষ এটা। তা আমরা যেটা করতাম, ওই ফোন নিয়ে ধরো তোমার হচ্ছে যে উদয় বাড়িতে নেটওয়ার্ক নাই, এরপরে ফোন এটা লয়ে ধরে রাখতাম যে লোকজন দেখবে, হ্যাঁ, আশেপাশের সুন্দরী মেয়েরা দেখবে ফোন, আমার কাছে ফোন আছে, এটা দেখলে তোমার হচ্ছে যে ওরা আমাদের দিকে আকৃষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম মিস কল দিতাম, আমরা একজনকে মিস কল দিতাম, কে কত সূক্ষ্মভাবে মিস কল দিতে পারে। হ্যাঁ, তো সেই সময় যখন আমরা টাইপ করতাম মেসেজ, ওই এক মেসেজ টাইপ করতে ধরো তোমার হচ্ছে যে 10-15 মিনিট লেগে যেত এক মেসেজ টাইপ করতে। এরপরে কি হলো, বাটন ফোনে খুবই দ্রুত চোখের পলকে টাইপ করতে পারি। এই হুট করে যখন আবার তোমার যখন যে কোয়ালিটি কিবোর্ড চলে আসলো, ABCD আলাদা আলাদা, তখন আবার কিছুদিন স্লো, এটা আবার ফাস্ট হয়ে গেছে। এখন এই ফাস্টনেসটা কিভাবে আসছে, এটা আমাদের ব্রেনের মোটর মেমোরি আছে ব্রেনের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে মোটর মেমোরি। যে আমি আমরা কিন্তু এখন মোবাইল স্ক্রিনে কিন্তু আমরা কিন্তু খেয়ালই করতেছি না কোন জায়গায় কোন জায়গায় বি, অটোমেটিক আমার মাথা কিন্তু জানে যে কোন জায়গায় কোন জায়গায় বি, সে অটোমেটিক জানে। তো ম্যাথও তো সেম জিনিস, তোমার ব্রেনকে তুমি যদি প্রচুর প্র্যাকটিস করো, তুমি প্র্যাকটিস করতে চান, তুমি আমি ফাস্ট কেমনে করতে পারবো, ফাস্ট করার একটাই ওয়ে, তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে। তখন তুমি যে ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ দেখবে তুমি খুব তুমি দ্রুত গতিতে দেখবে তুমি খুব যোগ বিয়োগ গুণ ভাগ তুমি করে ফেলতে পারতেছো। আর এই যোগ বিয়োগ গুণ ভাগই তোমার যে কোনো হিসাব নিকাশ তুমি দ্রুত করার একমাত্র তোমার উপায়। সো নাভিদার ইন্টার পাস করার বাটন নিয়ে দিচ্ছে। ওকে, হ্যাঁ, ড্রাইভিং করার ক্ষেত্রে সেম সেম। সো এখানে আসলে কোনো শর্টকাট নাই ভাই, তুমি যদি প্রচুর প্র্যাকটিস করো আর ক্যালকুলেটর ইউজ না করো, তুমি সবসময় তুমি যদি খাতার মধ্যে প্র্যাকটিস করে করে হিসাব নিকাশ করো, দেখবা তুমি অটোমেটিক তুমি দেখবে মাথার মধ্যে তুমি সব যোগ বিয়োগ গুণ বা কেমনি করতে পারতেছো। তো চাকরি পাওয়া পর্যন্ত ক্যালকুলেটর ব্যবহার করো না, চাকরি পাওয়া পর্যন্ত সব তুমি মুখে মুখে করবা বা খাতায় করবা। আই হোপ তুমি হচ্ছে যে ক্যালকুলেটর ছাড়া ইনশাল্লাহ হিসাব নিকাশ গুলো করতে পারবা। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কোনো শর্টকাট নাই। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের পরের প্রশ্নে। আমরা এখনো টাইপ 1-এ আছি, মানে সুদ বের করা শিখতেছি টাইপ 1-এ। তো বলতে শতকরা হ্যাঁ, অ্যাকাউন্টিং স্টুডেন্টরা প্রচুর ক্যালকুলেটর ছাড়া একদম তোমার হচ্ছে যে মানে শুধু ক্যালকুলেটর চলে আসে অটোমেটিক, প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের। তো শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরে সুদে আসলে কত হবে? তাহলে আমার প্রশ্নটা খুব মনোযোগ সহকারে করতে হবে, এখানে সুদে আসলে কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা আগে সুদ বের করে ফেলবো, আসল তো দেয়া আছে। তাই যখন সুদ বের করতে হবে আমাদেরকে, তাহলে সুদ বের করার জন্য আমাদের আসল, হার, সময় তিনটার গুণ করে 100 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের সুদের পরিমাণটা চলে আসবে। তাহলে আমরা 100 কাটলাম, 5 দিয়ে কাটলে এখানে 2 দিয়ে কাটলে এখানে 6, 318 টাকা, 18 টাকা সুদ আসবে এখানের মধ্যে। সো 18 টাকা যদি তোমার সুদ আসে, আমাকে বলছে সুদে আসলে কত হবে, তাহলে আমার আনসার হবে সুদে আসলে, সুদ যদি 18 হয়, আসলে হচ্ছে 120 টাকা, সুদে আসলে মানে 138 টাকা। বুকের ম্যাথ গুলো, হ্যাঁ, বইয়ের মধ্যে যে রুলস গুলো আছে এগুলাই, আমরা এগুলো তো বই থেকে নেয়া। সবগুলো রুলস যদি তুমি প্র্যাকটিস করে ফেলো, ইনশাল্লাহ তোমার অবশ্যই কমন আসবে, কমন না পড়ার কোনো কারণ নাই। হুবহু অঙ্কটা আসবে না, হুবহু অঙ্ক কোনোদিন আসবে না, কিন্তু তোমার নিয়ম থেকে আসবে। অথবা একটা অঙ্কের মধ্যে একাধিক নিয়মের কম্বিনেশন থাকতে পারে, ডাবল নিয়মের কম্বিনেশন থাকতে পারে। ওকে, এখন আসো এখানে আমরা একটা যাই, কোন আসল 3 বছরে সুদে আসলে 5,500 টাকা হয়। বলছে মুনাফা আসলের 8/3 হলে মুনাফার হার কত? তা আমরা জানি যখন মুনাফা হার বের করতে বলছে, তখন আমার মাথার মধ্যে একটা সূত্র খেলে যাচ্ছে, আমার ব্রেনের মধ্যে কি সূত্র আসলো, আমার মাথার মধ্যে আসছে মুনাফার হার যদি বের করতে বলছে, তাহলে আমার তো লাগবে সুদ আর 100, এটা তো আছে। এরপর আমার লাগবে আসল লাগবে আর সময় লাগবে, এই জিনিসগুলো আমার লাগবে।
এখন আমরা এখানে ক্রাইটেরিয়া থেকে দেখি, সময়ের কথা বলছে 3 বছরে। আচ্ছা, এখান দিয়া মুনাফা আসলের 8/3। আচ্ছা, মুনাফা আসলের 8/3 হইলে তুমি এই 8 আর 3 এর মধ্যে কোনটাকে আসল ধরতে চাও, কোনটাকে মুনাফা ধরতে চাও? কোনটাকে আসল ধরতে চাও, কোনটাকে মুনাফা ধরতে চাও? রাইট, 8 টাকা হলে আসল, 3 টাকা হচ্ছে মুনাফা। যেহেতু বলছে আসলের 8/3, আসল যদি 8 হয় তাহলে মুনাফা হচ্ছে 3। ওকে, তাইলে আমরা যদি সূত্র যদি ফেলি, আমরা কি কি পাচ্ছি? এই হলো আমাদের মুনাফা, এ হচ্ছে আমাদের এখানে সময়, এই হচ্ছে আমাদের কাছে 8 টাকা হলে আসল। হ্যাঁ, তাহলে আমরা সূত্র, আমার মাথার মধ্যে কি আছে, হার বের করার জন্য মুনাফা ইন্টু 100 হচ্ছে আমাদের আসল ইন্টু সময়। তাহলে আমি এতটুকু পর্যন্ত খাতায় আমরা রাখলাম। ধরার বিষয়টা বলে দেন। আচ্ছা, আরিন, ওকে, ধরাটা আসলে তুমি ধরো আমাদের এখানে বলছে যে মুনাফা, আচ্ছা যদি বলি মুনাফা আসলে 2/1, মুনাফা আসলে 2/1, তার মানে কি আসল যদি 2 টাকা হয় মুনাফা 1 টাকা, তাই না? আমি যদি বলি তাহলে মুনাফা আসলের তোমার 5/8, তাহলে মুনাফা কত, আসল কত? মুনাফা আসলের 5/8, মুনাফা কত, আসল কত? মুনাফা আসলের 5/8, রাইট। যেটা এর বলি সেটা নিচেরটা হয়, তাই না? আসল হচ্ছে 5 টাকা, মুনাফা হচ্ছে 8 টাকা। মুনাফা হচ্ছে 8 টাকা, আসল 5 টাকা। এখন তুমি বললো ভাই আমি এরকম কেন ধরবো, আমি এখানের মধ্যে ভাই আমি ধরতেছি, ধরো আমি এখানের মধ্যে কোশ্চেনটা আছে আমাদের মুনাফা আসলে 8/3, তা আমি ভাই আসল ধরবো এক্স টাকা, এক্স টাকা হলে আসল, মুনাফা হচ্ছে এক্স এর 8/3, তার মানে মুনাফা হচ্ছে আমার 8/3x। তুমি দেখো তো, এই যে এ হলো আসল, এই হচ্ছে মুনাফা। সো এই 8/3x হচ্ছে তোমার মুনাফা, আর আসল কত, এক্স। তুমি এতকে এক্স দ্বারা ভাগ করো, ভাগ করো, তাহলে 8/3 হচ্ছে কিনা? তো এখন আমি এক্স ধরতেছি না কেন? কারণ এক্স ধরে আমি খামাখা এখানের মধ্যে কমপ্লেক্স ক্রিয়েট করা দরকারটা কি? আমি হিসাব নিকাশ করতে টাইম বেশি লাগবে। এক্স না ধরে আমি রাউন্ড ফিগার ধরলে আমার কি লাগবে, টাইমটা কম লাগবে। সেজন্য রাউন্ড ফিগার ধরতেছে, এরকম কোনো নিয়ম নাই, রাউন্ড ফিগারে ধরতে হবে, এক্স ধরা যাবে না। ধরা যাবে এক্স, আর ভাই তুমি এখানে 800 টাকা 300 টাকা ধরতে পারো, যা খুশি তা ধরতে পারো, কিন্তু মেক শিওর তুমি যা ধরতেছো তো হিসাবটা যাতে তোমার জন্য কি হয়, সুবিধা হয়। আর কি বুঝতে পারছো আমরা এক্স না ধরে কেন 8 টাকা 3 টাকা ধরছি? এক্স ধরে করতে পারো, নো প্রবলেম, আমি এক্স ধরে করতে পারবো, কোনো প্রবলেম নেই, একই রেজাল্ট আসবে। কিন্তু খামাখা আমার এখানের মধ্যে হিসাব নিকাশ বড় হয়ে যাবে, দরকারটা কি? এই জন্য আমরা কি করলাম, এই আসল 8 টাকা, মুনাফা হচ্ছে 3 টাকা, তাহলে আমাদের সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়, 3 3 কাটাকাটি গেল, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে 2/25%, তার মানে 12.5%। এইটা আমাদের মুনাফার হার। 10% হার মুনাফায় 3,000 টাকা, আর 8% হার মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যাবে? তার মানে এখানে বললো সুদ আসলটা আরেকবার কোনটা, কোনো কাজে লাগলো না কেন? কেন 8/3 ভিতরে 4/5 আছে, কিন্তু তোমার কোশ্চেনটা ক্লিয়ার করে একটু। এটা বুঝো নাই? এখানে আমাকে বলছে যে মুনাফা আসলের 8/3, তার মানে আমরা যদি ধরি এ হচ্ছে আমাদের আসল, আসল হচ্ছে আমাদের 8 টাকা, হ্যাঁ, তাহলে আমরা মুনাফা হচ্ছে কয় টাকা, তাহলে আমাদের এখানের মধ্যে মুনাফা হচ্ছে আমাদের 3 টাকা। ওকে, আর সময় দিয়ে আছে আমার 3 বছর, সময় হলে আমাদের 3 বছর। তা আমাদের কাছে এখন আসল আছে 8, মুনাফা আছে 3, সময় আছে 3 বছর। হ্যাঁ, সো এখন এর আগেরটা মানে এর আগেরটা সুদ বের করছে 18 টাকা, তো সুদ যদি 18 টাকা হয় আমাদের সুদ আসলে বের করতে বলছে, সুদ আসলে মানে সুদ যোগ আসল, তা আসলে থাকে 20 টাকা, সুদ হলো 18 টাকা, তাহলে সুদ আসলে 138 টাকা, সুদ 18 টাকা আসলো। আর আসল আসতে তোমার হচ্ছে যে
120 টাকা, 138 টাকা। এটা ক্লিয়ার? এখানে অনেক 5,500 ইয়া থাকে না, 5,500 ধরে তুমি করতে পারো, তো সমস্যা তো নাই, 5,500 তুমি কাজে লাগাইতে পারো। তো তুমি হচ্ছে যে ধরি মুনাফা হচ্ছে 3x, আসলে হচ্ছে 8x, প্রশ্ন মতে হচ্ছে তোমার 3x যোগ 8x ইকুয়াল টু হচ্ছে 5,500, বা 11x ইকুয়াল টু হচ্ছে 5,500, x ইকুয়াল টু 500, 500 হলে তখন মুনাফা হচ্ছে 1,500, আসলে হচ্ছে 4,000। তারপর তুমি করলা যে মুনাফা হচ্ছে 1,500 সুদ ইন্টু 100, তারপরে আসল ইন্টু কত সময়, একই রেজাল্ট আসবে। এই মুনাফা আসলের যে ফ্র্যাকশনটা কিন্তু এর ভিতরে ঢুকে গেছে, এর ভিতরে ঢুকে গেছে, সেই জন্য আমাদের ওটা কোনো কাজে লাগতেছে না। তুমি কাজে লাগাইতে চাইলে এখন তুমি যদি জটিল করতে চাও তুমি করতে পারো। আমাদের এক একজনের থিঙ্কিং প্রসেস এক এক রকম। হ্যাঁ, আমরা অনেকেই খুব জটিল বিষয়কে খুব সহজ তোমার একটা সমাধান করতে পারি, আবার অনেকে অনেক সহজ জিনিসকে অনেক জটিল করে চিন্তা করতে পারি আমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আসলে আমাদের কোনো হাত পা নেই এখানের মধ্যে। হ্যাঁ, তো আমি আমাদের তোমার ম্যাথ রিটেন ব্যাচে ওদেরকে একটা প্রবলেম দিছিলাম। তো ধরো তোমার হচ্ছে যে ম্যাথ রিটেন ব্যাচ তোমরা আনসার দিবা না। হ্যাঁ, এটা একটা চৌবাচ্চা, চৌবাচ্চা এখানের মধ্যে গোসল করে আর কি এখানের মধ্যে। তো এখানের মধ্যে ধরো 100 লিটার পানি আছে এখানের মধ্যে। কত লিটার? 100 লিটার পানি আছে। আমি তোমাকে চৌবাচ্চাটা খালি করতে বললাম, একটা তোমার জন্য একটা মগ আছে, একটা মগ, আর বড় একটা বালতি আছে। তো বালতিতে 20 লিটার করে খালি করা যায়, আর মগ দিয়া 1 লিটার করে খালি করা যায়। তুমি কোনটা দিয়ে খালি করবা, বালতি দিয়ে নাকি মগ দিয়া? গোসল করার একটা চৌবাচ্চা আছে, হ্যাঁ, আমি যে বালতি দিয়ে খালি করবে। ওকে, তো এখন এই জিনিসটা অনেকে বালতি দিয়ে খালি করবে, কেউ মগ দিয়ে খালি করবে, আর কেউ মগ বালতি কোনো কিছু দিয়ে খালি করবে না, এখান দিয়ে শুধু কি এটা তোমার এখান দিয়ে ফ্লাশটা ছাড়িয়ে দিবে এখান দিয়ে। হ্যাঁ, ট্যাপটা ছাড়িয়ে দিলে এটা পুরোটা খালি হয়ে যাবে, বালতিও লাগাবে না, মগও লাগাবে না। হ্যাঁ, সে কোনোটা লাগাবে না। এখন এটা নির্ভর করবে যে তোমার কে কিভাবে প্রবলেম হ্যান্ডেল করে। ও মগও বালতি কোনো কিছু লাগাবে না, এটা ছাড়িয়ে দিলে তো পানি সব চলে যাবে, তাই না? খামাখা মগ বালতি লাগানোর দরকার থাকে এরকম। এটা সব সাবজেক্টের সত্যি, ধরো ম্যাথের ক্ষেত্রে সত্যি, এটা আমরা অনেকেই খুব কমপ্লেক্স চিন্তা করি, আবার অনেকেই ধরো কঠিন বিষয়কে সিম্পলি চিন্তা করতে পারি। গরম পানি নিতে বলো, মগ দিয়ে আসো। আচ্ছা, এখানে আমরা দুটো জিনিস আমরা আলোচনা করতেছি তোমার। হ্যাঁ, এইভাবে অনেকে খালি করতে, রাইট। 3,000 টাকা হচ্ছে একটা আসল সে বিনিয়োগ করছে, আর 2,000 টাকা আরেকটা আসল সে বিনিয়োগ করছে। তো তোমার এখানের মধ্যে হার হচ্ছে 10%, এখানের মধ্যে হার হচ্ছে 8%। আমাদেরকে যেহেতু তোমার বলছে গড়ে কত মুনাফা পাওয়া যাবে, তার মানে আমরা দুটার আলাদা আলাদা মুনাফা আমরা বাড়ি করতে হবে। আমরা ধরলাম এই 3,000 টাকা 10% হারে রাখছে, 1 বছর পর্যন্ত রাখছে, আর এই 2,000 টাকা 8% হারে 1 বছর রাখছে। তাহলে এইখানে আমাদের কত লাভ পাওয়া যাবে, আর এখানে আমাদের কত লাভ পাওয়া যাবে? আমরা দুটা লাভ দেখলাম। তাহলে 3,000 টাকা 10% হারে 1 বছরে কত টাকা লাভ পাওয়া যাবে? এখানের মধ্যে আমরা যদি বের করি 300 টাকা, রাইট। আমাদের 3,000 ইন্টু হার ইন্টু সময় ভাগ হচ্ছে 100, আমাদের 300 টাকা লাভ পাওয়া যাবে এখানের মধ্যে, 300 পাচ্ছে এখানের মধ্যে। আর এখানে 2,000 টাকা 8% হারে এখানের মধ্যে কত? 160 টাকা এখানের মধ্যে প্রফিট পাওয়া যাবে। তাহলে দুটো শুধু আমরা আলাদা আলাদা বের করলাম। এখন আমরা দেখলাম একে ধরছি আয়সা, তুমি চাইলে 2 বছর ধরতে পারো, সমস্যা না, আমরা 1 বছর ধরলাম আর কি। 1 বছর যেহেতু আমাদের বলছে যে গড়ে কত মুনাফা পাওয়া যাবে, সময় আমরা 1 বছর ধরলাম। তাহলে মোট মূলধন কত এখানে? 3,000 যোগ 2,000, মোট মূলধন হচ্ছে 5,000 টাকা। এটা হলো মোট মূলধন। মোট কত টাকা লাভ পাইলো? 300 যোগ 160, মোট লাভ পাইলো 460 টাকা, মোট প্রফিট পাইলো। তাহলে আমাদের কাছে টোটাল মূলধন আছে, আমাদের কাছে টোটাল মুনাফা আছে। তো সময় এটা 1 বছর, এটা 1 বছর, দুটো মিলে 2 বছর। কি বলো? দুটো মিলে 2 বছর, কারা কারা একমত যে দুটো মিলে 2 বছর হয়েছে? দুটো আসলে 2 বছর হবে না, দুটো মিলে আসলে 1 বছর। সময় তো দুজনের জন্য 1 বছরই হয়েছে।
টাইমটা আসলে 1 বছরে। তাহলে আমাদের কাছে কিন্তু কি আছে? আমাদের কাছে মোট আসল আছে ৫,০০০, মোট সুদ আছে ৪৬০ টাকা। এখন আমাদেরকে সময় আছে ১ বছর। তো আমরা এখন যেহেতু আমাদের হার বের করতে বলছে, তাহলে আমরা এখন ইজিলি হারটা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব? সো সুদ ইনটু ১০০ ডিভাইডেড বাই আসল ইনটু সময়। এখন আমাদের হারটা ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা, এখন আসো গড় বলতে মানে দুটা মিলায় কত পাইছে? দুটা মিলায় কত পাইছে? আচ্ছা, এখানে তোমাদের একটা বলি। তোমার এখানে তোমার মোটামুটি তোমার মানে তুমি মনে করছো তুমি অনেক ধনী বা ধনী হইতে চাও। কারা কারা আছো ধনী হতে চাও? অথবা তুমি ধনী, দুটোর একটা। হয় তুমি ধনী নাহলে ধনী হতে চাও। কারা কারা আছো ধনী হতে চাও? আনসার কত আসলো? জয়শ্রী আনসার কত আসলো? এই জয়শ্রী আনসারটা বের করে দাও, আনসারটা বলে দাও জয়শ্রীকে। হ্যাঁ, ধনী হতে চাও। হ্যাঁ, তো ধনী হতে যদি চাও তোমাকে আহ যেটা যেটা জানা লাগবে সেটা হলো প্রপার মানি ম্যানেজমেন্ট তোমাকে জানা লাগবে। হ্যাঁ, সো তোমার টাকা মানি ক্রিয়েট হয় কিভাবে? হ্যাঁ, তুমি যে ইনভেস্ট করবা সেই ইনভেস্ট থেকে তোমার ওখানে নতুন মানি ক্রিয়েট হবে। তার মানে তোমার যে মানি আছে সেখান থেকে তোমাকে নিউ মানি ক্রিয়েট করা লাগবে তোমাকে। তুমি যে নিউ মানি ক্রিয়েট করতে পারো তখনই সেই মানিটার কি মানে এটাকে গ্রো করতে হবে তোমাকে। এটাকে তাহলে ধরো তোমার সে তোমার মাসুম বলছে পিটের মালিকের মতন। হ্যাঁ, পিটের মালিক ধনী না। ধরো তোমার কাছে তোমার হচ্ছে যে কত, ধরো ১ লাখ টাকা আছে তোমার। এখন আমাদের দেশে তোমার যেহেতু আমরা খুব মানে বিনিয়োগ নিয়ে খুব তোমার প্রাতিষ্ঠানিকভাবে আমরা পড়াশোনা করি না, খুব বেশি আলোচনা করি না। বা যে কমার্সে পড়ে ওর মাস্টার ওরে বোঝাচ্ছে, অন্য লোকজন হয়তো বোঝাচ্ছে না। সো প্রপার মানি ম্যানেজমেন্ট যদি আমরা না জানি, আমি প্রচুর লোকজনকে চিনি যে তার কাছে ২০ লাখ টাকা আছে, পুরোটা নিয়ে স্টক মার্কেটে আসছে, ওটা নিয়ে পুরোটা সে ধরা খাইছে। ওর কাছে ২০ লাখ টাকা আছে, সেটা নিয়ে সে পুরোটা একটা জমি কিনে ফেলছে। হ্যাঁ, সো পুরোটা তোমার হচ্ছে যে সে জমি কিনে ফেললো, এখন জমির দাম দেখা যাচ্ছে কমে যাচ্ছে আস্তে আস্তে। ওই জমিটা পরে সেল হচ্ছে না, কারণ তোমার প্রচুর মানি ইনফ্লেশন ছিল। হুট করে তোমার জমিটা বাড়ছিল, পরে মানুষের ক্রেতা পাওয়া যাচ্ছে না। তাইলে আমরা যেটা তোমার, এটা আমার কথা না, ওয়ারেন বাফেট একটা কথা বলছিল যে তোমার সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না। তাহলে তোমাকে যে টাকাটা আছে সেই টাকার মধ্যে কিছু অংশ হচ্ছে তোমার, কিছু অংশ দিয়া মিউচুয়াল ফান্ড কিনতে হবে, কিছু টাকা দিয়ে হচ্ছে তোমার বন্ড কিনতে হবে। হ্যাঁ, কিছু হচ্ছে তোমার গোল্ড ইনভেস্ট করা যেতে পারে। হ্যাঁ, কিছু হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্ট করা যেতে পারে। হ্যাঁ, রিয়েল এস্টেটে তোমার হচ্ছে ইনভেস্ট করা যেতে পারে। হ্যাঁ, কিছু হচ্ছে তুমি তুমি সেকেন্ডারি মার্কেটে তুমি স্টকে তুমি বিনিয়োগ করতে পারো। হ্যাঁ, তো সবকিছু মিলে একটা লোকের পোর্টফোলিও হয়। তো এখন সবগুলো তো কখনো কলাপস করবে না একসাথে, তাই না? সবগুলো মিলে কখনো সে লসে থাকবে না। একজন হুট করে কি করলো, সব স্টক মার্কেটে নিয়ে আসলো, স্টক মার্কেট কলাপস করলো, সে পুরো প্রচুর লস খাইলো। হ্যাঁ, সে পুরোটা রিয়েল এস্টেট ইনভেস্ট করলো। তাহলে কি হলো, তোমার এখন জমি বেচা হচ্ছে না, ও বসে আছে, ওর এখন জমি বিক্রি হচ্ছে না, ওইটা নিয়ে বসে আছে। তো এটাকে বললে কি হয়, আমার একটা অ্যাভারেজ একটা প্রফিট আসবে। আমি যদি এটা বলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, আমি যে পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করব, তো তখন আমার একটা অ্যাভারেজ একটা প্রফিট আসবে। অ্যাভারেজ কথা থেকে বললো, আচ্ছা ওই কথা থেকে আমরা অবশ্য অন্য প্রসঙ্গে চলে গেছি, যা এটা আজকে পড়াশোনার টপিক না। 9.2 আসবে। হ্যাঁ, রাইট, 9.2 আসবে। মাত্র বলতে সবকিছু বিনিয়োগ। হ্যাঁ, তুমি বিনিয়োগ না করলে তোমার তো মানি জেনারেট হবে কিভাবে? তোমার যা আছে তুমি সেটাই বিনিয়োগ করো। ৫,০০০ টাকা থাকলে ওটাই বিনিয়োগ করো, যেটা পারো সেটাতে করো। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদ আসলে ৩ গুণ হবে? তবে প্রশ্নটা পড়লাম, পড়তে আমার মোটামুটি ৫ সেকেন্ড ৬ সেকেন্ড লাগছে। তাহলে ৫-৬ সেকেন্ড তোমার হচ্ছে যে লাগার পরে আমি চিন্তা করলাম কি বের করতে বলছে। হ্যাঁ, এখানে তো মূলধন বের করতে বলছে। এখানের মধ্যে মূলধনটা আমাকে এখন বাই করতে হবে। ওকে, ও সরি, মূলধন বের করতে বলে নাই আমাকে, তোমার হচ্ছে যে সুদের হার বের করতে বলছে। ওকে, এখন হার বের করতে যখন বলছে, আমি দেখলাম যে আমার তো হার বের করার জন্য আমার তো মূলধন আমি জানি না, তারপর আমি হচ্ছে যে তোমার সুদও জানি না। এখন তো আমি একটা প্রশ্নে বললাম, শুধু সময় একটা দেয়া আছে এখান দিয়া। হ্যাঁ, ওকে, তাহলে এখন আসো আমরা বাকি তথ্যগুলো থেকে কিছু তথ্য এক্সট্রাক্ট করি। আমাকে হার বের করতে বলছে, খুব খেয়াল করে বলছে সুদের হার শতকরা কত টাকা করলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে আসলে ৩ গুণ হবে। কথাটা মানে কি?
মানে হচ্ছে কেউ যদি 100 টাকা যদি সে বিনিয়োগ করে, সুদ আসল আসল যদি 100 টাকা বিনিয়োগ করে, সুদ আসল দুইটা মিলাইয়া সে 300 টাকা পাইব। খুব খেয়াল করে, 100 টাকা যদি সে বিনিয়োগ করে, তাহলে সুদ এবং আসল দুটা মিলাই 300 টাকা পাইব। তাহলে এই 300 টাকার মধ্যে সুদ আছে, আসলও আছে। তাহলে আসল তো 100 টাকা বলে দিছি, তাহলে সুদ কত এটার ভিতরে? এটার ভিতরে সুদ কত? সুদ হচ্ছে 200 টাকা, রাইট? তাহলে আমরা যদি ধরি যে একজন হচ্ছে, তুমি x ধরতে পারো, 100 ধরতে পারো, যা খুশি তা ধরতে পারো। ধরো একজনে x টাকা যদি সে যদি তোমার মূলধন হয়ে থাকে, তাহলে সুদ আসলে 3 গুণ। তারপরে সুদ আসলে কত পাবে? 3x পাবে। সুদ আসলে 3x। তাহলে x যদি মূলধন হয় আর সুদ আসলে যদি 3x হয়, তাহলে সুদ কত? সুদ হচ্ছে তাহলে 2x। তাহলে আমাদের সুদ হচ্ছে 2x আর মূলধন হচ্ছে x। এই দুটো আমাদের কাজে লাগবে। সুদ আসলে ডেটা আমার আর কাজে লাগতেছে না, আমি আমার কথা পাইয়া গেছি। হ্যাঁ, তাহলে আমার যদি হার বের করতে বলছে, তাহলে আমার মূলধন আছে, সুদ আছে, সময় আছে। আমরা টুক করে বাড়ি করে ফেলো তো, কারণ আমরা জানি হার মানে হচ্ছে কি সুদ ইনটু 100, আসল ইনটু সময়। সূত্র থাকবে মাথার ভিতরে, খাতার মধ্যে শুধু হিসাবটা লিখবা। তাহলে এক্স এক্স কাটাকাটি গেল, 2 দিয়ে 8 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25। তাহলে আমার 25% হচ্ছে সুদের হার। তাহলে পুরো জিনিসটা করতে আমাদের ম্যাক্সিমাম 30 থেকে 35 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। কিন্তু খুব কেয়ারফুল তুমি আসলে এখানের মধ্যে সুদ আসল আবার এখানে লিখে দিলে তো হবে না। আমার এখানের মধ্যে সুদ আসল থেকে আমার আসলে সুদটা আলাদা করে সেপারেট করা লাগবে। এখানে আসলে আমাদের সময় নির্ণয়ের প্রবলেম নিয়ে আমরা একটু কথা বলি। 6% সুদে কত সময়ে 96 টাকা সুদ 18 টাকা হয়? অবশ্যই 100 ধরে করা যায়। আচ্ছা ফজল বলছে 100 ধরে করা যাবে কিনা, যাবে না কেন? তুমি 100 200 300 যা খুশি তা ধরতে পারো। হ্যাঁ, তো তুমি ধরলা হচ্ছে যে মূলধন হচ্ছে 100, তাইলে সুদ আসলে হচ্ছে 300, সুদ আসলে 300 হয়ে থাকে, সুদ হচ্ছে 200। হ্যাঁ, তাহলে তুমি যেমন করো, তাহলে সুদ ইনটু 100, আসল ইনটু সময়। ওকে, এক ধরলেও হয়, রাইট? তুমি যা ধরবা তাই হবে। ওকে, তুমি তোমার প্রেমিকাকে ধরতে চাইলে তাও হবে তোমার। তুমি এইটা হলো তোমার মূলধন, তোমার প্রেমিকা, আর সুদ আসলে তোমার 3জন প্রেমিক হয়ে গেছে ধর 8 বছর পরে। হ্যাঁ, তো এখান থেকে একজন কাট করে দিচ্ছে, 2জন থাকে, তো তুমি ওইটা ধরলে হবে, যেটা ধরো তোমার রেজাল্ট মিলবে, কোনো সমস্যা না। না এরকম অনেক সময় হয়, এরকম আমি দেখছি, এরকম অনেকে হয়। একজন সাথে প্রেম করতেছে, এখন বিভিন্ন তোমার সুবিধা অসুবিধা, ধরো ওর বান্ধবীদের সাথে যখন কথা বলে, তখন দেখা যায় আবার সাইড কানেকশন ক্রিয়েট হয়। হ্যাঁ, এই যে যদিও সাইড কানেকশন সবসময় খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, ক্ষতি করে এটা, এটা করা ঠিক ঠিক না আর কি। তবে আমি দেখছি এরকম অনেকে, মানে সার কানেকশন ওখান দিয়ে হয়ে যায়, ঝামেলা হয়ে যায় এগুলো। এগুলো থেকে সাবধান থাকবে সবসময়। লাইফকে কমপ্লেক্স করা যাবে না, অলওয়েজ লাইফকে সিম্পল রাখবা, স্মুথ রাখবা। হ্যাঁ, তখন তুমি জীবনে অনেক কিছু করতে পারবা। উৎস একটাকে নিয়ে অনেক প্যারা আছে। আচ্ছা, প্যারা থাকলে তো প্যারা রাখার কোনো প্রয়োজন নাই। তুমি লাইফটা, আমি সবসময় আমি একটা বিশ্বাস করি যে জীবনকে এত কমপ্লেক্স করার কিছু নেই, সবসময় সিম্পল রাখতে হবে জীবনকে। তো আসো এখানের মধ্যে তোমার, তাহলে প্রশ্নটা পড়লাম আমরা 10 সেকেন্ডের প্রশ্নটা পড়ছি, 10 সেকেন্ড না 5 সেকেন্ডে পড়ছি। কোনটা বুঝো নাই? আগেরটা বুঝো নাই? কোনটা বুঝো নাই? এটা বুঝো নাই শামিমা? শামিকে এটা বুঝো না বলছো? এখানের মধ্যে প্রশ্নটা কি বলছে যে হার কয় টাকা হইলে, হার বের করতে বলছে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। ধরো এখন তোমার হচ্ছে যে, সো তুমি হচ্ছে যে রেশু, তোমার বন্ধু হচ্ছে রাইসু, ধরো। হ্যাঁ, ব্রাত্য রাইসু তোমার বন্ধু, ধরো। হ্যাঁ, ব্রাত্য রাইসু। এখন তুমি তোমার বন্ধু ব্রাত্য রাইসুকে তুমি 200 টাকা ধার দিছো। হ্যাঁ, 200 টাকা ধার দিছো ওকে। হ্যাঁ, এখন 200 টাকা ধার দিলে তুমি 1 বছরের জন্য 20% হারে, তো 20% হারে তোমার 200 টাকার উপরে সুদ কত আসবে? 20% হারে 200 টাকার উপরে সুদ কত আসবে? কত আসবে? 40 টাকা আসবে, তাই না? তাহলে রাইসু তোমাকে 1 বছর পরে 240 টাকা তোমাকে কি দিবে? তোমাকে ফিরে দিবে। ওকে, এখন ধরো তুমি তোমার হচ্ছে যে 20% হারে 1 বছরে তো 20 টাকা আসে, 10 বছর তোমাকে রাইসু তোমার টাকাটা রাখলো, 10 বছর কত টাকা সুদ আসবে?
তুমি 200 টাকা দিলা রাইসুকে, 10 বছর কত টাকা সুদ আসবে? 1 বছরে 20 টাকা আসে, 100 তোমার হচ্ছে যে 1 বছরে 100 টাকার মধ্যে 20 টাকা আসে, তো 200 টাকার মধ্যে 40 টাকা আসে। 10 বছর কয় টাকা আসবে? 400 টাকা আসবে। আমাদের বলছে 200 টাকা আসবে নাকি? আরে 20% হার মানে 100 টাকা 20 টাকা, তাহলে 200 টাকা 40 টাকা, 10 বছর আসবে কত? 400 টাকা। তাহলে 10 বছর পরে প্রাপ্ত রাশি তোমাকে কত টাকা ফিরিয়ে দিবে? সে তোমাকে 200 যোগ 400 ইকুয়াল টু 600 টাকা ফিরিয়ে দিবে, ঠিক কি না? তার মানে তুমি তাকে যা ধার দিছিলা, তার কয় গুণ হয়েছে? শুধু আসলে কয় গুণ হয়েছে? 3 গুণ হয়েছে, তাই না? তুমি ধার দিছিলা 200, শুধু আসলে হয়ে গেছে 3 গুণ 600। এই 600 ভিতরে কি আছে? আসলও আছে, আবার কি আছে? শুধু আছে। বুঝতে পারছো এবার? সো আমরা যখন বলতেছি যে মূলধন যদি হয় এক্স, তা শুধু আসলে 3 গুণ মানে কত? তাহলে 3x। তাহলে মূলধন যদি এক্স হয়, শুধু আসলে যদি 3x হয়, তার মানে আমাদের পুরোটা তো সুদ না। কত সুদ? 2x হচ্ছে সুদ। এক্স হলো মূলধন, 2x হচ্ছে সুদ, 8 হচ্ছে সময়। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? তুমি 1 আর 3 ধরে করতে পারো, 100 300 ধরে করতে পারো, নো প্রবলেম। যেমন করে ভিতরে আপনি মিলবে, একরকমের করতে পারলে হয়েছে। ওকে, তাহলে আমরা প্রশ্ন বললাম, প্রশ্ন করে দেখলাম এখানে আমাদেরকে সময় বের করতে বলছে। এবং সময় বের করতে বলছে, তখন আমরা জানি সময় যদি বের করতে বলছে, উপরে হইলে আমাদের সুদ ইন্টু 100, নিচে হচ্ছে আমাদের আসল ইন্টু সুদের হার। সেখানে আমরা কাটাকাটি করলে আমাদের এখন সময়টা চলে আসবে। শতকরা বার্ষিক কত আর সুদে যে কোনো আসল 5 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। সবাই করো এটা, সবাই করো। টাকাটার মতোই। তাহলে আমার আসল যদি আমি এক্স ধরি, সুদ আসল হচ্ছে 2x, তো সুদ আসল 2x আর আসলে যদি হয় তাহলে সুদ কত? সুদ হচ্ছে তাহলে আমাদের শুধু এক্স। আমাদের কাছে সুদ আছে, আসল আছে, সময় আছে। আমরা এখন হার বের করা খুব ইজি, কারণ হার মানে হচ্ছে আমাদের সুদ ইন্টু 100, তারপর হচ্ছে যে আসল ইন্টু সময়, এক্সেস কাটা, তাহলে কত? 20। তাহলে হচ্ছে আমাদের 20 বছর, সরি 20%। এখন হচ্ছে আসল বা মূলধন নির্ণয়। হ্যাঁ, তো বললো বার্ষিক 10% আর সুদে কত টাকা বিনিয়োগ করলে, এরকম যদি বলে কত টাকা বিনিয়োগ করলে, এটা মানে আসল। কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা থেকে 200 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে প্রশ্নটা পড়লাম, 5 সেকেন্ড লাগছে, এটা পরে বুঝতে পারছে এখানে আমাকে আসল বের করতে বলছে। তা আসল যদি বের করতে বলে, আমরা তাহলে মাথার মধ্যে আমাদের কি আছে? 25/8, ওটা হিসাবটা তো গুরুত্বপূর্ণ না তৃপ্তি, হিসাবটা গুরুত্বপূর্ণ না, হিসাবটা এক এক অঙ্ক এইটা তুমি হিসাব করো, তোমার কি আসবে দেখো। এটা আসবে না হুবহু অঙ্কটা পরীক্ষায়, হিসাবটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নিয়মটা, ইম্পর্টেন্ট নিয়মটা শিখতে পারা, ঠিক আছে? এইটার আমি এগুলো একটা অঙ্ক আসবে না পরীক্ষায়, বাট নিয়ম আসবে, বুঝতে পারছো? সো নিয়মটা খেয়াল করো একটু, হিসাবটা তুমি পরে করো, কোনো সমস্যা নাই, হিসাবটা তুমি বাছাই করো, অথবা তুমি যেটা মনে হয় যেটা ওই টেলিগ্রাম গ্রুপে পোস্ট দিও যে আমার এটা আসছে, হ্যাঁ, অন্যরা বলে দিবে তোমার ভুল থাকলে। হিসাব নিয়ে কোনো ওরিড হলো না, এখন শুধু নিয়মটা খেয়াল করো, এই হিসাবে একটাও পরীক্ষা আসবে না, শুধু নিয়মটা আসবে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন পড়লাম, প্রশ্ন করে বুঝলাম আমার এখানে আসল বের করতে বলছে, তাহলে সাথে সাথে আমার মাথার মধ্যে সূত্র খেলে গেছে। কি সূত্র খেলে যাইতেছে? সূত্র আসতেছে আমার আসল বের করতে বললে আমি উপরে লিখবো সুদ ইন্টু 100, আর নিচে লিখবো আমি সুদের হার ইন্টু সময়। তাহলে আমি এখন কাটাকাটি করি, 4 দিয়ে কাটি, এখানের মধ্যে হচ্ছে 5, তাহলে কত? 500 টাকা। কয়েকজনের 5000 টাকা চলে আসছে দেখি। আচ্ছা, উত্তেজনা নাকি 5000 টাকা মনে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। সো শূন্য থেকে সবসময় আমরা সাবধানে থাকবো যে অতিরিক্ত শূন্য যাতে না আসে। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু তোমার হচ্ছে যে ওকে, এখানে আমাদেরকে বলছে বার্ষিক শতকরা 7.5 টাকা সুদে কত টাকা 3 বছরের সুদে আসলে 1225 টাকা হবে। আচ্ছা, কোশ্চেনটা পড়লাম, কোশ্চেনটা পড়ে চিন্তা করলাম যে আমাকে তো আসল বার করতে বলছে। আচ্ছা, আসল যে বার করতে বলছে,
আসল বার করতে বললো তো আমার হচ্ছে যে সূত্রটা হচ্ছে সুদ ইন্টু 100, এরপর আমার লাগবে হার লাগবে, সময় লাগবে। এখন হার আছে বুঝলাম একটা, হ্যাঁ, সময় আছে, সুদ কোত্থেকে বার করবো? সুদ তো বার করতে পারবো না আমার, কারণ আমার সুদ আসল দেয়া আছে। এখানে আমাদের সুদ কত সেটা আবার কেমনে বার করবো? তার মানে এখানে একটা ঝামেলা লেগে গেছে। তার মানে এখানে আমি এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো না, করতে পারবো না। এই চ্যাপ্টারের সরল মুনাফার মধ্যে এই প্রবলেমটা তুমি শুধু ওই 4টা সূত্র দিয়ে করতে পারবে না। তাহলে তুমি নতুন একটা সূত্র এখন আবিষ্কার করা লাগবে। চলো নতুন একটা সূত্র আমরা বানাই। তো কেমন বানাবো সূত্রটা? তাহলে আমরা রৈখিক নিয়মে লিখি। তাহলে বার্ষিক শতকরা 7.5 টাকা মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 7.5 টাকা। তাহলে লিখলাম 100 টাকার 1 বছরের সুদ 7.5 টাকা। এখানে কি বলছে? 3 বছরে বলছে। তাহলে 100 টাকার 3 বছরের সুদ হচ্ছে 7.5 ইন্টু 3। তাহলে 100 টাকা 3 বছরের সুদ 7.5 ইন্টু 3, আর আসল তো 100 টাকা আছে। তাহলে 3 বছরের মধ্যে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 100 প্লাস 7.5 ইন্টু 3। আমি সারা মাস লিখি না, কেন লিখি না সেটা বলতেছি। আমি সারা মাস লিখলাম না, হ্যাঁ। তাহলে এটা হলো সুদ আসল, তাই না? এটা হলো আমার কি সুদ আসল। এখন আমি লিখবো যে আমার সুদ আসল যদি এত হয়, সো এত যদি হয়, তার মানে হ্যাঁ ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে, 122 ইন্টু 22.5 আমি লিখলাম না পুরোটা। সুদ আসল এত হইলে আসল 100, সুদ আসল 1 হইলে আসল এত, সুদ আসল 1225 হলে আসল এত। এটাকে বুঝতে পারছো? ঐকিক নিয়মটা বোঝা গেছে কিনা? ঐকিক নিয়মটা বোঝা গেছে? এটা বোঝা গেছে কিনা ঐকিক নিয়ম? এখানে আমি ওই ক্লাসটা লিখি নাই আর কি, এটা 122 হবে আর কি। তুমি লিখে বলো 122, হ্যাঁ, আমি লিখি নাই আর কি, 122 হবে। এটা বুঝা গেছে। এটা সবার জন্য, এটা হ্যাঁ সবাই এইভাবেই করবা। তুমি ডেসিমাল দেখলে ভয় লাগে? মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আমি দশমিক নিয়ে একটা চ্যাপ্টার পড়াবো ভাস্কর, আশা করি তখন তোমাদের ভয়গুলো কেটে যাবে। তোমার দশমিক থেকে সবসময় 2টা প্রশ্ন আসে বিশেষ পরীক্ষায়। মেন্টাল অ্যাবিলিটি টপিক যখন শুরু হবে তখন ডেসিমাল নিয়ে একটা চ্যাপ্টারই আছে আমাদের, কমপ্লিট একটা চ্যাপ্টার শুধু ডেসিমাল নিয়ে কথাবার্তা হবে। তো ইনশাল্লাহ তখন ইয়ে হয়ে যাবে। আচ্ছা, বকুল বলছে 100 ধরে করলে শুধু সূত্র দিয়ে হবে না। না বকুল, তুমি সূত্র পালা কই? তুমি তুমি এখান থেকে সূত্র তুমি পাচ্ছ না এখানের মধ্যে। তুমি এখানের মধ্যে আমাদের, তুমি এটাকে সুদ বের করার কোনো অপশন আমাদের এখানে নাই। তুমি 1225 টাকার মধ্যে কত টাকা সুদ আমরা জানি? জানি না তো আমরা। সেজন্য তো আমরা বের করতে পারতেছি না। এই জন্য ঔকিক নিয়মের আমাদের সহায়তা নিতে হইতেছে। তাহলে এই ঔকিক নিয়ম আমরা সবাই কিন্তু বুঝে গেছি। সবাই ঔকিক নিয়মই করবা কিন্তু সবাই। এখন আসো, তোমাদের মধ্যে কেউ আছে একটু প্রো লেভেলের, মানে একটু আলট্রা লেভেলের, আলট্রা প্রো, হ্যাঁ, যারা আলট্রা প্রো তাদের জন্য একটা জিনিস বলি। এটার দিকে একটু খেয়াল করো তো। এই 7.5টা কি বলো তো? এই 7.5টা কি? এটা কি? এটা কি হার না? এটা হলো হার। এটা কি? সময়। এটা সময়। আর এটা কি? সুদ আসল, তাই না? তাহলে কি খারাইলো? নিচে 100 উপরে 100, হ্যাঁ, উপরে সুদ আসলটা গুণ হবে, হ্যাঁ, নিচে হচ্ছে তোমার হার ইন্টু সময়টা যোগ হবে। তাহলে আমি সূত্রটা কি দাঁড়াইলো? আসল ইকুয়াল টু দাঁড়াইলো নিচে 100 উপরে 100, উপরে সুদ আসলটা গুণ হবে, নিচে হচ্ছে হার ইন্টু সময়। তাহলে এই দাঁড়ালো সূত্রটা। আসল মানে হচ্ছে নিচে 100 উপরে 100, উপরে সুদ আসল ইন্টু হবে, নিচে হারার সময় গুণ হবে। তো যারা আলট্রা ম্যাক্স প্রো তাদের জন্য এটা, সবার জন্য না। তাহলে আমরা যদি ইয়ে করি, তাহলে এরকম যদি দেখি যে সুদ আসল দেয়া আছে, সুদ আসল দেয়া আছে, আবার হচ্ছে আমাদের হাত দেয়া আছে, এখানে আমাদের সময় দেয়া আছে, আমাদেরকে বের করতে বলছে আমাদের মূলধনটা কত, আসলটা কত। তাহলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো, তাহলে আমরা জানি আসল যদি বের করতে চাই সুদ আসল থেকে, তাহলে নিচে 100 উপরেও 100, সুদ আসলটা উপরে গুণ হবে, আর নিচে আমাদের এই হার ইন্টু সময়। এটা সবার জন্য না। তুমি কখনই এই নিয়মগুলো পারবা যখন তুমি অনেকবার প্র্যাকটিস করবা। এখন তুমি একবার দুই প্র্যাকটিস করে যদি মনে করো তুমি এগুলো মুখস্থ করবা, ভাই তুমি পারবা না, তুমি ভুলে যাবে জিনিসটা। হ্যাঁ, শুধু 100 আগে বের করলে ঐকিক নিয়মটা, হ্যাঁ ঐকিক নিয়ম করো, সবাই ঐকিক নিয়ম করবা। সবাই তো শর্টকাট পারবা না, আমি সবাই শর্টকাটটা বলি নাই তো, বলি ঐকিক নিয়ম করো না, ঠিক আছে দীপ্তি? ঐকিক নিয়ম করো তুমি। কিন্তু এরকম শর্টকাট গুলো তোমার দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু বাস্তবতা হচ্ছে এক্সাম হলে তোমার এরকম শর্টকাট মনে থাকবে না, আনটিল এন্ড আনলেস তুমি এক একটা সূত্র 10-15 বার প্র্যাকটিস করো। যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তুমি এটা পারবা না। হ্যাঁ, ইয়া সংক্ষেপে জিনিস তৌফিক ইয়েটা লিখে দিছে যে 100 ইন্টু উপরে হলে আসল, নিচে 100 প্লাস আর ইন্টু সময়। তুমি যদি একটা 10-15 বার প্র্যাকটিস করো তাহলে এগুলো তুমি পারবা, আদারওয়াইজ তোমার এগুলো মনে থাকবে না। তুমি আজকে বসো, তুমি কালকে ভুলে যাবা তুমি। হ্যাঁ, সো এই ব্যাপারে তুমি একটু সাবধানতা অবলম্বন করবা।
তো তোমাদের জন্য আমি যেটা অ্যাডভাইস দিব, তুমি খাতার মধ্যে তুমি একটা পেজের মধ্যে সব সূত্র লিখবা। তুমি হচ্ছে যে হালকা দেখলে পারা যায়, হ্যাঁ, তুমি সুদ, আসল, হার, সময়, হ্যাঁ, সুদ আসল, হ্যাঁ, তুমি সূত্রগুলো একটা খাতার মধ্যে একটা পেজের মধ্যে হচ্ছে তুমি লিখবা। লিখে তুমি একটা ছবি তুলে তোমার ফোনের মধ্যে তুমি স্ক্রিন সেভার দিতে পারো। তো আমি জানি তুমি তোমার অনেকের পছন্দের লোকজনের ছবি হয়তো স্ক্রিন সেভার অনেকে দাও, হ্যাঁ, অনেকে ওটা না দিয়ে তুমি এটা ছবির স্ক্রিন সেভার এসে দিতে পারো তুমি, হ্যাঁ। তো তাহলে তোমার কয়েকবার দেখলে তোমার এটা মনে থাকবে। অথবা তুমি তোমার সামনে লাগাই রাখতে পারো। তুমি একটা আর্ট পেপার কিনলা। এই আর্ট পেপার মধ্যে তুমি এইটা দিয়া, এখান দিয়া শতকরা সব সূত্র, এখান দিয়া লাভ ক্ষতি সব সূত্র, এখান দিয়া তুমি হচ্ছে যে ওই যে সুদ কষার সব সূত্র। কারণ হচ্ছে পুরো ম্যাথ চ্যাপ্টারটা করানোর পরে তুমি এগুলো সব ভুলে যাবা গা। লাভ ক্ষতির মধ্যে কি করাইছিলাম আর সুদ কষার মধ্যে কি করাইছি তুমি সব ভুলে যাবা। দেখবে তোমার মধ্যে সব মাথার মধ্যে সমস্যা করতেছে, মাথার মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে। কাগজে লেখা, অথবা তোমার যদি কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে তুমি বাথরুমের মধ্যে লাগাই রাখতে পারো, হ্যাঁ। তোমার আম্মু অনেক খুশি হবে, কারণ আমার ছেলে বা আমি এটা বাথরুমের মধ্যে পড়াশোনা করে। দেখছো কি সিরিয়াস, ওই খুবই মনোযোগী ছাত্র। তো এগুলো আমার সরল মুনাফা। তাহলে তোমাদের কাজ হলে কি, তোমাদের কাজ হলে এগুলো যেহেতু কোনো অঙ্কে আসবে না, তোমাকে প্রচুর প্র্যাকটিস করা লাগবে, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। তো তুমি কোত্থেকে প্র্যাকটিস করবা? তুমি আপাতত তুমি কনফিডেন্সের যে ম্যাথ বইটা আছে, সেই কনফিডেন্সের ম্যাথ বই থেকে তুমি প্র্যাকটিস গুলো করতে থাকবা। তুমি প্র্যাকটিস গুলো করবা। প্র্যাকটিস করার সময় যদি তুমি কোনো কিছু যদি না পারো, হ্যাঁ, তুমি সবগুলো তুমি যদি ছবি দাও যে এটা একটু করে দেন, এটা কেমন হলো, কেন করে দিবে তুমি, তুমি অবশ্যই সেটা তুমি চেষ্টা করবা যে এটা কেমনে আমি এইভাবে চিন্তা করতেছি, ওইটা আমাদের ছবি তুলে দিবে, আমরা তোমাকে এটা সলভ করে দিব, সাথে সাথে তোমার এই প্রবলেমে সলভ করে দিব। কিন্তু তুমি যদি বলো এটা একটু করে দেন, এটা একটু করে দেন, এটা কেন করে দিবে তোমাকে? তুমি একটু চেষ্টা করো, একটু ভাবো, একটু চিন্তা ভাবনা করো, ঠিক আছে? সো কোনগুলো কোনগুলো বুঝো না মেহজাবিন, যেগুলো যেগুলো বুঝো না সেগুলো সেগুলো ছবি দিও। ওকে, বইটা পাও না লাইব্রেরিতে? কেন, অনেকে তো পাইছে, যারা পাইছে ওদেরকে জিজ্ঞেস করো কই পাইছে। যারা পাইছে রিটার্ন করা আছে, তুমি প্রিলির গুলো করো না আপাতত, তুমি তুমি রিটার্ন করা লাগবে না, তুমি প্রিলির